আজ বাড়ি না গেলেই নয়। কাল মাঠে ধান তোলার কাজ শুরু হবে। তবে ভাগ্য খানিক সুপ্রসন্ন। একটু পরেই বৃষ্টি কমে এল, তবে আগের মতোই এলোমেলো হাওয়া দিতে লাগলো। হাতে ছাতা থাকলেও ঝিরঝিরে বৃষ্টির ছাট গায়ে এসে লাগতে শুরু করলো বারবার। সে বেরিয়ে পড়ল বিজলডাঙ্গার উদ্দেশ্যে। দুলালের বাড়ির লোকেরা বারবার তাকে বারণ করল, এত রাতে বেরোনোর কোনো প্রয়োজন নেই। আজ রাতটা তাদের বাড়িতেই থেকে কাল ভোর ভোর বেরিয়ে পড়লেই হয়। কিন্তু হারু কারুর কথা শুনল না। সে এমনই একগুঁয়ে আর জেদি। তার যখন একবার মনে হয়েছে যাবে, তখন সে যাবে। সবার নিষেধ অমান্য করে হারু রাস্তায় নেমে এক হাতে ছাতা আর এক হাতে তার ছোট্ট সাইকেলটা নিয়ে গ্রামের রাস্তায় পা রাখল। ভুতুমপুর থেকে বিজলডাঙ্গা যাওয়ার সোজা পথে বেশ খানিকক্ষণ সাইকেল চালানোর পর মাটির আরেকটা সরু পথ চোখে পড়ল। হাওয়ার দাপট মাঝে মাঝে বেড়ে উঠছে। এই অবস্থায় এক হাতে ছাতা আর আরেক হাতে সাইকেলটা সামলাতে সে বেশ হিমশিম খাচ্ছে। তার জামাটাকে বৃষ্টির ছাট ভিজিয়ে দিয়েছে ইতিমধ্যে। এইভাবে বেশ কায়দা করে তাদের গ্রামের ঢোকার রাস্তাটা পর্যন্ত হারু চলে এল। আর মাত্র মিনিট 25 পর কিন্তু তখন হঠাৎ করে আবার খুব জোরে বৃষ্টি নাম। এমন অবস্থায় সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাওয়া চেষ্টা করা বোকামি। শেষে কোথায় পড়ে গিয়ে হাত পা ভাঙবে, তাই এদিক ওদিক তাকিয়ে মাথা গোজার মতো কিছু একটা খুঁজতে লাগলো সে। কিন্তু এখানে কোনো বাড়ি ঘরের চিহ্ন নেই। তবে সামনেই ডান দিকে একটা বেশ বড় রকমের বটগাছ চোখে পড়ল হারু। হারু আর সময় নষ্ট না করে নিজের সাইকেলটা তাড়াতাড়ি সেই বটগাছের এক পাশে দাঁড় করিয়ে বটগাছের তলায় এসে আশ্রয় নিল। প্রকাণ্ড বটগাছ। এখানে বৃষ্টি আর ঝড়ের দাপট দুটোই কম। আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তর একবার বিদ্যুতের ঝলকানিতে ঝিলিক দিয়ে উঠল। তারপরে কড়কড় শব্দে কোথায় যেন পড়ল একটা বাজ। হারু বটতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। বুঝতে পারল এই বৃষ্টি হয়তো আজ সারা রাত ধরে চলবে। কিন্তু হারু গ্রামের মানুষ, তাই আকাশের লক্ষণ, বৃষ্টির ধরন এসব দেখে ঠিক আন্দাজ করে নিতে পারে সে অনেক কিছুই। তার মনে হচ্ছিল এই যে বৃষ্টির সাথে মাঝে মাঝে যে ঝোড়ো হাওয়া আসছে, তাতে মেঘ সামান্য কেটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর যদি একবার বৃষ্টিটা ধরে আসে, তাহলে এখান থেকে বাড়ি পৌঁছতে খুব বেশি সময় লাগবে না। এমন একটা ভাব মনের মধ্যে জমিয়ে রেখে হারু বটগাছের তলায় দাঁড়িয়ে রইল। বেশ অনেকক্ষণ কেটে গেছে বটতলায়। হারু চারপাশটা যতটা দেখা যায় দেখছে। বেশ কিছু দূর পর্যন্ত কোনো গাছপালা নেই সেরকম। ঝমঝম করে বৃষ্টি পড়ে চলেছে। হারু বেচারা মনে মনে ভাবল, আজ বাড়ি ফেরার জন্য না বেরোলেই বোধহয় ভালো হতো। এই এত ঝড় বৃষ্টির মধ্যে যদি কোনো বিপদ ঘটে। বটগাছের নিচটায় অন্ধকার আরো ঘন, আরো কালো হয়ে আছে। শতাব্দী প্রাচীন এই বটগাছের গুড়ি ঘিরে নেমে এসেছে অসংখ্য বটের ঝুড়ি। উপরে পাতাগুলো এমন ঘনভাবে ছড়িয়ে ডালপালা বিস্তার করেছে যে বৃষ্টির জল সেই ফাঁক গলে নিচে পর্যন্ত আসতে পারে না। তবে মাঝে মাঝে গাছের পাতা ছুঁয়ে আস্তে আস্তে সেই জল নেমে আসে। এক কথায় বলা যায়, হারু যতক্ষণ এই গাছের তলায় দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ
তার গায়ে বৃষ্টি এসে লাগবে না। ঝোড়ো ঠান্ডা বাতাস মাঝে মাঝে গাছতলায় ঢুকে পড়ে হারুকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছিল। নিজের অজান্তেই মাঝে মাঝে হারুর মুখ থেকে বেরিয়ে আসছিল একটা দীর্ঘশ্বাস। কি ঠান্ডা! কি গরমের বৃষ্টি শুরু হলো রে বাবা! দূর, এখন ভালো ভালো ঘরে ফিরতে পারলে বাঁচিস না। হারু বটগাছের তলায় এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলেও একবারও কিন্তু গাছের উপরের দিকে তাকায়নি। তাকালেই দেখতে পেত তার থেকে মাত্র হাত 10 উপরে কালো অন্ধকার বটগাছের ডাল পাতার ফাঁক দিয়ে দুটো টিমটিমে গোল গোল চোখ তাকে অনেকক্ষণ ধরে অনুসরণ করে চলেছে। হারুর প্রত্যেকটা গতিবিধির ওপর সে খুব সূক্ষ্মভাবে নজর রেখে চলেছে, অথচ হারু তার উপস্থিতি এখনো অনুভব করতে পারে। সে এক মনে মাঝে মাঝে আকাশের দিকে, আবার মাঝে মাঝে সামনের দিকে তাকিয়ে অসহায়ের মতো তার গ্রামের দিকে রাস্তাটা দেখতে লাগলো, আর ভাবতে লাগলো একবার বৃষ্টি কমলেই সে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবে। বৃষ্টি পড়েই যাচ্ছে, হারু একবারও বেরিয়ে আসার মতো সুযোগ পেল না। এদিকে বটগাছের উপরের ডাল থেকে যে হারুর উপর নজর রেখে চলেছিল সে কিন্তু ধীরে ধীরে গাছের ডাল বেয়ে নিচের দিকে নেমে আসতে লাগলো। একবার এই ঝড় বৃষ্টির মধ্যেই হারু বটগাছের উপর থেকে কেমন যেন একটা ঝটপটানি শব্দ শুনতে পেয়ে উপরের দিকে তাকালো, কিন্তু এই অন্ধকারে কালো বটগাছে ওই যত রাজ্যের ডালপালার মধ্যে কোনো কিছুই সে দেখতে পেল না। কি একটা মনে হতে উপরে বটগাছের দিকে তাকাতেই হারু কেমন যেন চমকে উঠল। বটগাছের ঝুড়িগুলো যেই ডালগুলো থেকে নেমে এসেছে ঠিক সেই রকম একটা ডালের উপরে কে যেন একটা উবু হয়ে বসে আছে না? অন্ধকারে ভালো করে ঠাউর করা যাচ্ছে না। হারুর কাছে টর্চ নেই, কিন্তু তার কেমন যেন মনে হচ্ছে তার মাথার থেকে মাত্র হাত 4 উপরে বটগাছের অন্ধকারে ওই মোটা ডালটার উপর কেউ যেন উবু হয়ে বসে আছে। একবার মনে মনে ভাবল হারু, এখান থেকে যদি বেরিয়ে যাওয়া যায় তবে সেটা বোকামি হবে। হারু গলা তুলে প্রশ্ন করতে গিয়ে গলাটা যেন কেঁপে উঠল সামান্য। এই কি কে রে? কে কে ওখানে? গাছের ওপর কে বসে আছিস? গাছের ওপর থেকে কেউ কোনো উত্তর দিল না। তার বদলে একটা খ্যাক খ্যাকে হাসির শব্দ শোনা গেল। হারু স্পষ্ট বুঝতে পারল কেউ যেন বড্ড মজা পেয়েছে। এমনভাবে হাসতে হাসতে একটা ছোট্ট লাফ দিয়ে বটগাছের উপরের দিকে ডালপালার মধ্যে এইমাত্র সে লুকিয়ে পড়ল। কিন্তু এত রাত্রে ওই গাছের ডালের উপর বসে তার সাথে মশকরা করতে যাবে কে? এ কথা ভাবতে ভাবতেই ভালো করে গাছটাকে এই অন্ধকারে বোঝার চেষ্টা করতে লাগলো হারু। আর তার সাথে সাথেই তার মনে পড়ে গেল অনেকদিন আগের একটা কথা। শোনা যায় বিজলডাঙ্গা গ্রামের অনেকেই নাকি এই গাছটার আশেপাশে কি একটা দেখেছে, কিন্তু আসলে যে কি দেখেছে তা কেউ স্পষ্ট করে বলতে পারে না। কেউ বলেছে রাত্রিবেলা ওই গাছের উপর থেকে একটা লম্বা হাত ছুটে এসে
আর একটু হলে তার গলা চেপে ধরত। আবার কেউ বলেছে দুটো লম্বা মোটা মোটা পা হঠাৎ করেই তার মুখের সামনে ঝুলে পড়েছে। আবার কারো মতে একটা কালো লম্বা ছায়া রাতের দিকে এই গাছের ডালের উপর বসে থাকতে দেখা গেছে। হারু গ্রামের ছেলে, তার সাহস একটু বেশি, কিন্তু হঠাৎ করে এই রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে এই গাছতলায় একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে তার বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। একটু আগেই সে অনুভব করেছে একটা কি ওই অন্ধকার ডালপালাগুলোর মধ্যে আছে। বৃষ্টি যেন আরো ঝেঁপে নেমে আসছে। আচমকা আরো একবার বট গাছের উপর থেকে সেই খ্যাক খ্যাকে হাসিটা শোনা গেল। এবার ভয়ে হারু ব্রহ্মতালু পর্যন্ত শুকিয়ে গেল। এই হাসি যে কোনো মানুষের হতে পারে না তা এবার তার কাছে স্পষ্ট হতে শুরু করেছে। তাহলে কি এতদিন ধরে যে তার গল্প শুনে এসেছে, আজ এই ঝড় বৃষ্টির রাতে অন্ধকারে হারু কি তার খপ্পরে পড়ল? ভয়ে ভয়ে একবার বাইরের দিকে তাকিয়ে হারু দেখল জোর বৃষ্টিতে চারপাশটা কেমন ঝাপসা হয়ে এসেছে। এর মধ্যে সাইকেল নিয়ে মাটির রাস্তায় এগিয়ে যাওয়া সম্ভব নয়, এই গাছের তলায় দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়। কিন্তু কিছু তো একটা করতেই হবে। হারু ওপরের দিকে আর একবারও তাকালো না, তার বদলে মাটির নিচের দিকে তাকিয়ে মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতে লাগলো। আর ঠিক তখনই তার কাঁধের যে একটা কিছুর স্পর্শ যেন অনুভব করতে পারল। ভয়ে হারু কাঁধের উপর থেকে জিনিসটা এক ঝটকায় সরিয়ে ফেলার জন্য হাত বাড়াতে তার হাত কিন্তু শূন্যে ভেসে গেল। সে স্পষ্ট বুঝতে পারছে এখনো আগের মতোই রয়ে গেছে, অথচ তার হাতে কিছু ঠেকল না কেন? দুর্ভাবনায় তার মাথার ভেতর কেমন সমস্ত কিছু চট পাকিয়ে যেতে লাগলো। একটা ঢোক তার গলা দিয়ে নিচের দিকে নামতে চাইছে, কিন্তু গলার কাছটায় কেন যেন আটকে রয়েছে। মুখের ভেতর গলার ভেতরটা কেমন যেন শুকিয়ে আঠার মতন এঁটে যাচ্ছে। এক ফোঁটা জল পেলে ভালো হতো। হারু ভয়ে ভয়ে অনেক কষ্টে নিজের মাথাটা ডান দিকের কাঁধের কাছে ঘোরাতে ওর মুখ থেকে ভয় মেশানো একটা চিৎকার বেরিয়ে আস্তে আস্তেও এলো না। ওর কাঁধের উপর যেটা হাত বলে মনে হচ্ছিল সেটা আসলে কিন্তু কোনো হাত নয়, জামার কাছটা খামচে ধরেছে। ভয়ে হারুর গলা থেকে চিৎকারটা বেরিয়ে এলেও সেটা মাঝপথেই থেমে গেল। আগেই বলেছি হারু বেশ সাহসী ছেলে, তার জায়গায় অন্য কেউ হলে সে হয়তো তখনই অক্কা পেত, কিন্তু হারু বেশ অতিরিক্ত মাত্রায় ভয় পেলেও তখনও কিন্তু জ্ঞান হারালো না। দুর্ভাবনায় এই ঠান্ডা পরিবেশেও তার সারা গায়ে ঘাম দিয়ে উঠল। এখনই যেন দম বন্ধ হয়ে সে মারা যাবে। হারু মনে মনে প্রবলভাবে চাইল যাতে সে জ্ঞান হারিয়ে ফেলে, তাহলে আর এই সমস্ত ব্যাপারটা তাকে নিজের চোখে দেখতে হবে না। এই কি রে?
সেখানে কেন এসেছিস? বামাচরণ মুখুজ্জের কথা সে শুনেছে। এই বামাচরণ মুখুজ্জে ছিল একেবারে হাড় বজ্জাত একটা মানুষ। এ তল্লাটে সবাই তাকে চিনত। বেঁচে থাকতে কত মানুষকে সে যে জ্বালিয়েছে তার ইয়ত্তা নেই। আর এখন মরে গিয়ে তার ঘাড়ে এসে বসেছে। এই বামাচরণ মারা গেছে অনেক বছর হলো। নাকি কতদিন মানুষের কাঁধের উপরে পা রাখিনি? তুই জানিস না এই কাছে আমি থাকি? তাহলে এত রাতে গাছের নিচে এসে দাঁড়ালি কেন? আজ আমার অমাবস্যা। হারু বুঝতে পারছিল কঙ্কালটা তার কাঁধের উপর নেমে এসেছে। তার গলার কাছটা যেন ঠান্ডা দুটো শক্ত হাত দিয়ে আস্তে আস্তে জড়িয়ে ধরছে কেউ। এতক্ষণে সে যে জ্ঞান হারায়নি এই দেখে সে নিজেই অবাক হচ্ছিল। তার গোটা শরীরটা কেমন অবসন্ন করে দিচ্ছিল। সেই মুহূর্তে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিঁড়ে ফালা ফালা করে দিয়ে একবার বিদ্যুৎ চমকাল। আর তার সাথে সাথেই হারু যেন হঠাৎ করেই তার শরীরের সমস্ত শক্তি ফিরে পেল। তাই সেই গাছতলা থেকে ঝড় বৃষ্টির মধ্যেও সে হঠাৎ করেই সাইকেল ফেলে বাড়ির দিকে দিল এক ছুট। হারু এই প্রবল অন্ধকারের মধ্যে কোনোভাবে রাস্তাটাকে ঠাউর করে প্রাণপণে ছুটছে, কিন্তু তার কাঁধের ওপর আর গলার কাছটা দুটো ঠান্ডা হাত জড়িয়ে আছে। তবে এখন আর বোঝাটা আগের মতো মনে হচ্ছে না। হারু পেছনের দিকে তাকিয়ে একবার দেখার চেষ্টা করতেই বুঝতে পারল তার ঘাড় পেছনের দিকে ঘোরানোর মতো ক্ষমতা নেই। সাহসী হারু ঠিক নিজের বাড়ির বেড়া পেরিয়ে বারান্দার সামনে খোলা উঠোনটায় এসে একটা চিৎকার করে মাটিতে ধপ করে লুটিয়ে পড়ল। বাঁচাও! শব্দ শুনে হারুর মা যখন হ্যারিকেনটা নিয়ে বাইরে বেরিয়ে এলো তখন সে দেখল খোলা উঠোনে ছেলে পড়ে আছে। আরেকটা কালো মতো কি যেন ছেলের সামনে হুবু হয়ে বসে আছে। এই ঝড় জলের মধ্যে হ্যারিকেন হাতে ওই ফিকে আলো এসে দেখেছে একটা কঙ্কাল তার ছেলের সামনে বসে আছে। কয়েক মুহূর্তর জন্য হ্যারিকেনের আলো তার উপরে পড়ত। সেই কঙ্কাল আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে তার আগেই হারু মাতার লাল চোখ আর কুপাটি সাদা তাপ দেখেছে। একটা খ্যাক খ্যাকে হাসি শোনা যেতে লাগলো বাড়ির আশেপাশে। ঠান্ডা ঝড় হাওয়া আর হাসি মিলিয়ে যেন হারুদের গোটা বাড়িটায় একটা অশুভ আবহাওয়ায় মুড়িয়ে ফেলে। এই, একে নিয়ে যা, আর নিয়ে গিয়ে ওর সেবা শুশ্রূষা কর। ওর শরীর বড় দুর্বল হয়ে পড়েছে। দেখতে দেখতে কিন্তু গোটা দিনটা কেটে গেল।
হারাধনের বেশ জ্বর। তার সারা গা কেমন যেন সাদা সাদা হয়ে আছে, চোখ জবা ফুলের মতন লাল টকটকে, খালি বিড় করে কি জানি বকছে। এই কি কে রে? কে কে ওখানে? গাছের ওপর কে বসে আছিস? ভয় পেয়ে জ্বর এসেছে বুঝলে মল্লিক, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। ছেলের চোখগুলো দেখেছ কেমন লাল পানা হয়ে গেছে। কপালটা বোধহয় ভালো ছিল, দিন কয়েক পর থেকে সে বিছানা ছেড়ে উঠতে পারল। একটু সুস্থ হতেই একদিন তাকে কাছে ডেকে পাশে বসিয়ে তার বাবা বলল, আরু, আমায় একটা কথা বলতো তুই। সেদিন বটগাছের তলায় দাঁড়িয়ে এমন কি তুই করেছিলি যাতে ওই বামাচরণ মুখুজ্জের অপমান হয়েছিল? হারু লজ্জায় মাথা নিচু করে আস্তে আস্তে বলল, আসলে আসলে আমি সেদিন ঝড় বৃষ্টিতে ওই বটগাছের তলায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বটগাছের ওপরে পেছাব করেছিলাম। বামাচরণ মুখুজ্জের প্রেত আসলে অকারণে হারুর উপর সেদিন ভর করেনি। তবে এরপর আর কখনোই বিজলডাঙ্গা, হিতমপুর, ভূতুমপুর বা তার আশেপাশে কোথাও বামাচরণ মুখুজ্জের প্রেতকে দেখা যায়নি। তবে এত কিছুর মধ্যে হারুর সাইকেলটা এখনো বটগাছের তলা থেকে ফিরিয়ে আনা হয়নি।